চমকের পর চমক। রিজার্ভ বেড়েছে, সেই রিজার্ভ বেড়ে এখন মোট রিজার্ভ দাঁড়িয়েছে 26.51 বিলিয়ন ডলার। দর্শক, কল্পনা করতে পারেন যেইভাবে লুটপাটের শিকার হয়েছে বাংলাদেশের অর্থনীতি, শেয়ার বাজার, ব্যাংকিং খাত, অর্থাৎ মেইন যে টাকার জায়গাগুলো, সেই জায়গাগুলোতে ব্যাপক লুটপাট হয়েছে। একেবারে ফোকলা বানানো হয়েছে অন্তত 7 থেকে 8টি ব্যাংক, আর অন্যান্য ব্যাংকগুলো রুগ্ন অবস্থায় চলে গিয়েছিল। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো, বিশেষ করে রেমিটেন্সটা একেবারে হার্ড ক্যাশ যেটা প্রবাসীরা পাঠান, সেটার কারণে একেবারে শক্ত অবস্থানে চলে গেল। শেখ হাসিনার একদম শেষ দিনগুলো দেখেন, রিজার্ভ নামতে নামতে 14 বিলিয়নে চলে এসেছিল। সেই জায়গার থেকে নানান বৈদেশিক লোনগুলো শোধ করা হতো না, শোধ না করেই কিন্তু চলে আসছিল 13-14 বিলিয়নে। আর এখন শোধ করতে করতে কিন্তু এখন রিজার্ভ তারপরও দাঁড়ালো 26.51 বিলিয়নে। সর্বশেষ যে মাসটা গেল, মার্চ মাসটা, সেই মার্চ মাসে রেকর্ড 3 বিলিয়ন প্লাস রেমিটেন্স এসছে একটা মাসে, যেটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন, আর কখনো ঘটেনি। তাহলে এরপরে এখনো আসছে সেই রিজার্ভ, অর্থাৎ সেই ধারা অব্যাহত আছে, যদিও ঈদের পর সেই ধারাটা একেবারে হুবহু থাকবে না, কিছুটা কমলেও একটা বাড়তি যে একটা ধারা তৈরি হয়েছে, সেটার কারণে রিজার্ভ দেখেন এখন বেড়ে কোন জায়গায় দাঁড়িয়েছে। এখন যদি IMF এর 2.5 বিলিয়ন পাওয়া যায়, তাহলে আরো কি পরিমাণ রিজার্ভের মানে সংখ্যাটা দাঁড়াবে বা পরিমাণটা দাঁড়াবে, নিশ্চয়ই দর্শক বুঝতে পারছেন। দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশের তো দুইটা বড় পরিবর্তন, একটা হলো 71 আর একটা হলো 24। 71-এ কি হলো? বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, স্বাধীনতার পর সমস্ত কিছু ফোকলা ছিল, কিছুই ছিল না। সেটার ধকল কিন্তু কাটাতে পারেনি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রের দায়িত্ব নিয়ে, এবং 74-এ একটা দুর্ভিক্ষের কবলে পড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায়। কিন্তু বাংলাদেশে এইরকম একটি লুটপাট 15 বছর ধরে একটা দল এবং তার সিন্ডিকেট অলিগার্করা একদম ফোকলা বানিয়েছে। বাংলাদেশ রাষ্ট্রের এমন কোনো সেক্টর নেই যে সেক্টর লুটপাটের শিকার হয়নি। ফলে এখন অবস্থা কিন্তু মানে হওয়ার কথা ছিল যে একেবারেই করুণ অবস্থা, কিন্তু সেই জায়গা থেকে কিছু সৎ মানুষ এসে ঠেকনা দিয়েছে। যেমন দেখেন, আহসান এইচ মনসুর ব্যাংকিং খাতকে বাঁচানোর জন্য কত রকমের পদক্ষেপ নিচ্ছে, আপনি কি তাকে চোর বলবেন? বলতে পারবেন না। তারপরে সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা, তাকে চোর বলবেন? বলতে পারবেন না। তার সাথে কম্পেয়ার করেন আনহম, মোস্তফা কামাল, নিরেট একটা চোর। তো এই সৎ মানুষগুলোর তো একটা প্রভাব আছে, সেই প্রভাবে অর্থাৎ সততা দিয়ে যে অনেক কিছু জয় করা যায়, অর্জন করা যায়, ঘুরে দাঁড়ানো যায়, আজকে কিন্তু সেটা প্রমাণ হচ্ছে। এবং সেটা রীতিমতো পরিসংখ্যানটা বলছে যে এখন নিয়মিতভাবে লোন শোধ হচ্ছে। আদানি তো সবচেয়ে বড় বোঝা, সেই আদানির টাকা পরিশোধ করা হচ্ছে। আদানিও পূর্ণ বেগে বিদ্যুৎ সরবরাহ করছে। বিদ্যুতের অবস্থা এখন পর্যন্ত মানে রমজান মাস এবং এখনো পর্যন্ত কিন্তু গরম, সেই গরমেও কিন্তু লোডশেডিং ঠিক আছে, এমন বিপর্যস্ত অবস্থা না। যদিও ভোজ্য তেল এই যে 14 টাকা বাড়ানো, এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। পার লিটারে এত হঠাৎ করে বেড়ে যাওয়াটা, এটা অশনি সংকেত এবং এটা উচিত হয়নি। এটা থেকে একটা কন্ট্রোল করা উচিত ছিল, সেটা কেন পারেনি জানি না। বলা হচ্ছে যে ট্যারিফ, যে আমদানি ট্যারিফটা, সেটা আগে মানে নেওয়া হতো না, এখন সরকার নিচ্ছে বলেই দামটা বেড়ে গেছে। কারণ থাকতে পারে, কিন্তু মানুষ তো যখন কি আপনি সস্তায় দেবেন, তখন কিন্তু ওটাতেই মানুষ অভ্যস্ত হবে। হঠাৎ করে বেড়ে গেলে মানুষ কিন্তু সেটা সহ্য করে না। যাই হোক, তারপরও অনেক কিছু দুর্বলতার পরও মূল যে জায়গাগুলোতে, যেহেতু এখন ব্যাংকগুলো লুটপাটের শিকার হচ্ছে না, টাকা পাচার হচ্ছে না, বড় বড় লুটের প্রজেক্ট হচ্ছে না, উল্টা রিজার্ভের টাকা আসছে, অর্থাৎ রেমিটেন্স আসছে, রপ্তানি আয় বাড়ছে এবং একটা অপার সম্ভাবনা দেখা দিয়েছে। চীন আমেরিকা যে শুল্ক যুদ্ধ, সেই যুদ্ধের ফলে বাংলাদেশে একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে যে বিপুল পরিমাণ গার্মেন্টস বাংলাদেশ থেকে এখন রপ্তানি হবে। ফলে এটা একেবারে রাতারাতি বেড়ে যেতে পারে। ফলে এইসব সম্ভাবনার কারণে এখন সেই জন্য বললাম যে চমকের পর চমক, যে রিজার্ভ বাড়ছে, সংকটটা কাটছে। এই ধারা যদি অব্যাহত থাকে,
আগামী 2, 4, 5 মাসের মধ্যে কিন্তু পরিস্থিতি অনেক পরিবর্তন হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।